আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ। গোপালগঞ্জে এনসিপির উপর আওয়ামী লীগ ছাত্রলীগের দফায় দফায় হামলা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ৪। এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের সমাবেশে হামলা, সংবাদ সম্মেলনে বললেন নাহিদ। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি, সারা দেশে বিক্ষোভ, আজ ফরিদপুরে জুলাই পদযাত্রা। ২৪-এর এই দিনে কমপ্লিট শাটডাউন ঘোষণায় তীব্র রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলন। বাইতুল মোকাররমে শহীদদের গায়েবানা জানাজায় বিএনপির সাথে পুলিশের তুমুল সংঘর্ষ। এবং গত বছর কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই শহীদ হন কক্সবাজারের ছাত্রদল নেতা ওয়াসিম, সন্তান হত্যার বিচার দাবি পরিবারের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারির পর গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারফিউ আজ সন্ধ্যা পর্যন্ত চলবে, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। কারফিউর কারণে গোপালগঞ্জের রাস্তাঘাট একেবারেই ফাঁকা। সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। গোপালগঞ্জের সাথে দূরপাল্লার যান চলাচল, দিনমজুর বা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। রিকশা ও অটোরিকশা ছাড়া রাস্তাঘাটে আর কোনো যানবাহন দেখা যাচ্ছে না। এদিকে বুধবার এনসিপির সমাবেশে হামলার পর থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শহর জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। এদিকে গোপালগঞ্জে আজকের এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য সব জেলায় যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দর্শক, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ। গতকাল রাত্রি থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউর আওতায় রয়েছে স্কুল কলেজ বন্ধ, সরকারি অফিস আদালত বন্ধ। মানুষের সাধারণ যে চলাফেরা ছিল আগে থেকে, সেই সাধারণ চলাফেরাকে গতিরোধ করা হয়েছে এবং পরবর্তী প্রশাসনের কাছ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই যে কারফিউ চলতে থাকবে। এছাড়া আজকে যে সকল পরীক্ষা, এইচএসসি সহ অন্যান্য শিক্ষা বোর্ডের যে সমস্ত পরীক্ষা ছিল, সকল পরীক্ষা ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষাগুলো হয়তো কোনো এক সময় সুযোগ মতো সরকার এটা ঘোষণা করবেন কখন নেওয়া হয়। এই মেসেজটি আমরা আপনাদের এটিএন বাংলার মাধ্যমে জানাতে চাই যে গোপালগঞ্জে আজকে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে এবং গতকালকের ঘটে যাওয়া যে সকল ঘটনায় যে বা যারা জড়িত তাদের শনাক্ত করে কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যায় সেই তৎপরতা কিন্তু চলছে। এছাড়া আমরা আপনাদের বিভিন্ন এলাকা ঘুরে গোপালগঞ্জের যে 0 পয়েন্ট, চৌরঙ্গি, লঞ্চঘাট, এ সমস্ত এলাকা ঘুরে আমরা দেখাবো আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপর রয়েছে, তাদের যে দৃশ্য সেটা আমাদের চোখে এখনো পড়েনি। আমরা চেষ্টা করব সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এর আগে বুধবার এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধ শতাধিক। হামলার মুখে গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেওয়া এনসিপি নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলমদের কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয় খুলনায়। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই পদযাত্রায় গোপালগঞ্জের পৌর পার্কে পথসভা শেষে মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেই হামলার মুখে পড়ে এনসিপি নেতাকর্মীরা। হামলার মুখে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতাদের গাড়িবহর। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। রণক্ষেত্রে পরিণত হয় পুরো গোপালগঞ্জ।
পুলিশের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। ইটপাটকেল নিক্ষেপ, রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে 144 ধারা জারি করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। নিরাপত্তার কারণে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ নেতাদের সার্কিট হাউসে নেওয়া হয়। কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পরে এপিসিতে করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় এনসিপি নেতাদের। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জের পৌর পার্কে পথসভায় জানান, যে কোনো মূল্যে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করা হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চলবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সেজন্য হবে। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের 6 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। এর আগে দুপুর 1:30টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা পরিকল্পিতভাবে গোপালগঞ্জের সমাবেশে এনসিপি নেতাদের হত্যা চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাহিদ বলেন, সমাবেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এই ঘটনায় সরকারের ভিতরে কেউ জড়িত কিনা তা তদন্তের দাবি জানান তিনি। তিনি বলেন, গোপালগঞ্জে আশ্রয় নেওয়া বিভিন্ন মামলার পলাতক আসামিরা এই হামলার সাথে জড়িত। আগামী 24 ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জে সশস্ত্র হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। সমাবেশ করেছি ঠিক সেই জায়গাটাতেই তারা কয়েক দফায় হামলা করেছে, আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে, আমাদের গাড়ি বহরে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে তারা সশস্ত্রভাবে হামলা করেছে। আমাদের অনেকে আহত অবস্থায় আছেন। গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে, সেই লড়াই চলমান রাখতে হবে। আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। সরাসরি অভিযান চালিয়ে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলাকারীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এনসিপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের সভাপতি রিফাত রশিদ। একই দাবিতে জয়াতর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলাম। এছাড়াও গোপালগঞ্জে এনসিপির উপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক ব্লকেট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এনসিপি নেতাকর্মীরা। আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। নগরীর ২ নম্বর গেট মোড়ে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় এনসিপির এই কর্মসূচিতে যোগ দিয়ে একই দাবি জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে ফরিদপুরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে এনসিপির নেতাকর্মীরা আসতে শুরু করেছে। তারা জানান বেলা ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। বেলা 11:30টার দিকে ফরিদপুর সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু হবে বলে জানান স্থানীয় নেতারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হবে এটি। সেখানে পথসভায় বক্তব্য রাখবেন এনসিপির নেতারা। এরপর জেলা দলীয় কার্যালয় উদ্বোধন করবেন তারা। এদিকে গতকাল গোপালগঞ্জের হামলার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফরিদপুর প্রশাসন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা আর কমপ্লিট শাটডাউন ঘোষণার দিন আজ। গেল বছর আজকের এই দিনেই শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার মধ্যে আন্দোলনের গতি বেড়ে যায় বহুগুণ। এদিন বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। উত্তাল সেই ১৭ জুলাই স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন মাজহারুল হক মুহাজির। আগের দিন আবু সাইদ, ওয়াসিম সহ ৬ জনের মৃত্যু, ছাত্রলীগ আওয়ামী লীগের হামলা। কোটা সংস্কার আন্দোলন আর শুধু সীমাবদ্ধ থাকে না কোটার মাঝে। শহীদদের খুনের বিচারে সারা দেশের শিক্ষার্থীরা যেন মিলিত হয় এক বিন্দুতে বৈষম্যের বিরুদ্ধে। এদিন ভোরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। এর পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশ দেয়। সরকার থেকেও কোম্পানিগুলোকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে নিহতদের মাগফিরাত কামনায় ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগেই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদেরকে ব্রাশ ফায়ার করে মারা নিতে হবে, অথবা বিসি স্যার আসবে, বিসি স্যার আইসা উনার সন্তানদেরকে এভাবে নির্যাতন করা হয়েছে, এটার সমাধান উনি দিবে। এত ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম, তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। সারা দেশের চিত্রটা ছিল সেদিন এমনই। পুলিশের সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে একযোগে কাজ করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন শহীদদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও। বায়তুল মোকাররমে নিহতদের স্মরণে এই গায়েবানা জানাজাতেও বাধা দেয় পুলিশ। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। দিন শেষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে নাটকীয় এক ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। রাতেই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সার্জিস আলমরা ফেসবুক পোস্টের মাধ্যমে ঘোষণা দেন দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের। সারা দেশে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। এভাবেই আন্দোলনের মোড় ঘুরে যায়। ফ্যাসিবাদের পতনধ্বনি শোনাতে ধাপে ধাপে এগিয়ে যায় ছাত্র জনতা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গত বছর কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে ১৬ জুলাই শহীদ হন কক্সবাজারের তরুণ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। স্বপ্ন ছিল গ্রাজুয়েশন শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু মুহূর্তেই থেমে যায় তার সেই স্বপ্ন। এই তরুণ দেশপ্রেমীর আত্মত্যাগের ১ বছর পূর্ণ হয়েছে আজ। মা ভুলতে পারছেন না সেসব দিনের কথা। শোকের মাতম চলছে ওয়াসিমের বাড়িতে। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হাসান শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান।
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাগগুজারা বাজারপাড়া এলাকার প্রবাসী সফিউল আলম ও জোসনা বেগমের ৫ সন্তানের মধ্যে তৃতীয় ওয়াসিম আকরাম। সমাজবিজ্ঞানে অনার্স শেষ করে বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। মাকে স্মার্টফোন কিনে দিয়ে প্রতিদিন ভাগ করে নিতেন নিজের স্বপ্নের গল্প। গত বছর জুলাই আন্দোলনে চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সংঘর্ষে নিহত হন ওয়াসিম আকরাম সহ আরও ৩ জন। কোটা নাকি মেধার লড়াইয়ে জীবনের সমাপ্তি ঘটে এক স্বপ্নবাজ তরুণের। লাল সবুজের পতাকার এই বাংলাকে স্বৈরাচার মুক্ত করতে ফ্যাসিস্টের লেলিয়ে দেওয়া বাহিনীর বুলেটে রাজপথ রাঙাতে হল ওয়াসিমকে। পাহাড় গুনছি কবে আসবে ফিরে মোরে মেজো বাইজা মেজর কথা বলিল মায়ের যুগ করে চল চল। আমি যদি জিজ্ঞেস করতে বলতো যে আমি যদি রাজপথে শহীদ হতে পারি, আমার দেশের জন্য শহীদ হতে পারি, এটা আমার জন্য করবে, তোমাদের জন্য করবে, এরকম বলতো। ছেলে হারানোর বেদনায় শোকাহত মা শয্যাশয়ী হয়ে সন্তান হারানোর ব্যথা নিয়ে দিন পার করছেন শুয়ে বসে। সন্তানের কিনে দেয়া স্মার্টফোনটি হাতে নিয়ে বিলাপ করেন দুঃখিনী মা। শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে তিনি শহীদ হয়েছেন এবং তিনি শহীদ হওয়ার পূর্বে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন এবং চলে আসুন ১৬ শহরে, এই যে তিনি শুধু একা আছেন নাই, তিনি যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে তিনি ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছিলেন, কিন্তু সবাই এসেছিলেন, হয়তো অনেকে ফিরে গিয়েছিলেন, কিন্তু শহীদ ওয়াসিম আর ফিরে যেতে পারেননি, তিনি শহীদ হয়েছেন। ওয়াসিম আকরামের মতো হাজারো শহীদের রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ পতন ঘটিয়ে বাংলার আকাশে উদিত হয় লাল সূর্য। ছাত্র জনতার বিজয় হয়। শহীদ ওয়াসিম আকরামের রক্তের দাগ শুকিয়ে গেলেও মায়ের মনে ছেলে হারানোর ক্ষত কবে শুকাবে এই প্রশ্ন এখন সবার মনে। কবে হবে সেই ফ্যাসিস্ট খুনিদের বিচার? আর কত অপেক্ষা? আশিকুর রহমান, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কের সেনাবাহিনীর সদর দফতর ও সুয়েদা শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ইসরায়েলি ড্রোন হামলায় সুয়েদা শহরে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুদেশের অস্ত্রবিরতি ঘোষণার পর এই হামলা চালালো ইসরায়েল। গত কয়েকদিন ধরে দক্ষিণ সিরিয়ার শহর সুয়েদাতে সরকারি বাহিনী এবং দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। এ সময় ইসরায়েলি সেনাদের কনভয়ে লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র দ্রুজ গোষ্ঠী। ধারণা করা হচ্ছে এর জেরেই ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য হুমকি প্রতিহত করার অংশ হিসেবে হামলা চালিয়েছে তারা। এদিকে সুয়েদা শহরে ত্রিপক্ষীয় হামলার জেরে দেশ ত্যাগের উদ্দেশ্যে ইসরায়েল সীমান্তে জড়ো হতে শুরু করেছেন দ্রুজ সম্প্রদায়ের মানুষরা। সিরিয়ায় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাংবাদিক সম্মেলনে বলেন, একই ধরনের সহিংসতা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যাহত করছে। এবারে খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য অনুপ্রেরণা হবে বলে বিশ্বাস বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। কলম্বোতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, আগে থেকেই তিনি নির্ধারণ করে রেখেছিলেন এই ম্যাচে শেখ মেহেদীকে খেলাবেন। রিপোর্ট করছেন এস এম আশরাফ। বাংলাদেশ দল এখন বলতেই পারে, শেষ ভালো যার সব ভালো তার। শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে রীতিমতো উড়িয়ে সিরিজ জিতেছে টাইগাররা। অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো এমন সুখকর অভিজ্ঞতা হলো লিটন দাসের। তার বিশ্বাস, এমন জয় এ মাসেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ আর বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে। আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, কোথায় খেলা হবে, কাদের সাথে খেলা হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্পিনার শেখ মেহেদী, একাই ফেরান লঙ্কান 4 ব্যাটারকে। লিটন জানান, কেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে রেখে মেহেদীকে বাছাই করেছিলেন তিনি।
শাক মেহেদীকে খেলানোর পিছনে একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক মেহেদীর যে স্কিল আছে, কলম্বোর যে উইকেট এটা তার জন্য সুইটেবল। তার মানে এটা না যে শাক মেহেদী ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবে না। যখনই আমি জানি যে আমার এখানে টি-20 একটা ম্যাচ আছে লাস্ট গেম, আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদী খেলবে। 3 দিনের বিরতি দিয়েই 20 জুলাই পাকিস্তানের বিপক্ষে ঢাকায় সিরিজ খেলতে নামবে টাইগাররা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ। গোপালগঞ্জে এনসিপির উপর আওয়ামী লীগ ছাত্রলীগের দফায় দফায় হামলা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত 4। এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের সমাবেশে হামলা, সংবাদ সম্মেলনে বলেন নাহিদ, 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি, সারা দেশে বিক্ষোভ, আজ ফরিদপুরে জুলাই পদযাত্রা। 24-এর এই দিনে কমপ্লিট শাটডাউন ঘোষণায় তীব্র রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলন, বায়তুল মোকাররমে শহীদদের গায়েবানা জানাজায় বিএনপির সাথে পুলিশের তুমুল সংঘর্ষ। এবং গত বছর কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই শহীদ হন কক্সবাজারের ছাত্রদল নেতা ওয়াসিম, সন্তান হত্যার বিচার দাবি পরিবারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।